সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব ভূমি, যেই ভূমি স্বয়ং শ্রীমতী রাধারানী সৃষ্টি করেছেন পরমেশ্বর ভগবানকে আকর্ষণ করার জন্য। শ্রীল ভক্তিবৃন্দ ঠাকুর বলেছেন এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে এই স্থানটি। তো আজকে আমরা উপস্থিত হলাম আমাদের সকলের, আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান, প্রিয় উৎসব বলতে পারি আমরা, সাপ্তাহিক উৎসব, রবিবাসরীয় টকশো, প্রশ্ন উত্তর পর্ব, পারমার্থিক টকশো নিয়ে। তো আজ আমরা গত সপ্তাহে আমরা শ্রবণ করেছিলাম শিব চতুর্দশী সম্বন্ধে, শিবজির মহিমা, বৈষ্ণবানাম যথাশম্ভু শ্রবণ করেছিলাম। গত 27 তারিখে আমরা শিব চতুর্দশী উদযাপন করেছি। আজ বিশেষ তিথি, বিশেষ দিন, আজকে থেকে শুরু হলো নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্যস্থান, দিব্যধাম নবদ্বীপ 9টা দ্বীপ পরিক্রমা শুরু হলো। আমাদের সাথে উপস্থিত আছেন পরম পূজনীয় শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু, যিনি সুদূর অস্ট্রেলিয়া থেকে এসছেন, মায়াপুর ধামে এবং নবদ্বীপ ধামের পরিক্রমা করছেন এবং আমাদের ভার্চুয়ালি অনলাইনে করাবেন। তা আমরা ফিজিক্যালি সবাই করলাম, আজকে সারাদিন হেঁটে এলাম, হেঁটে আমাদের বিভিন্ন জায়গায়। এছাড়া আমাদের সাথে আছেন পরম পূজনীয় শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ, যার অনুপ্রেরণায়, যার পরিচালনায় টকশো হচ্ছে। তো মহারাজও সারাদিন হেঁটে এলেন। মহারাজ ক্লান্ত লাগছে নাকি সারাদিন হেঁটে? সারাদিন হেঁটে এসছেন, তাড়াতাড়ি রাস্তা করে সারাদিন হেঁটে পরিশ্রম করেন। অনেক দিন, অনেকটুকু মায়াপুর থেকে চর ব্রহ্মনগর অনেকটা পথ হেঁটে এত ভক্তের সাথে পদব্রজ করে পরিক্রমা আপনাদের জন্য আমরা এলাম। তো কি কি হলো, কোথায় কোথায় গেলেন সেগুলো শুনবার, কোথায় কোথায় যাব আমরা এই 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই 1 সপ্তাহ পরিক্রমা ভক্তরা যাবেন। গতবারও বলেছিলাম আমরা কিভাবে পরিক্রমা হয়। অনেকে ক্যাম্পিং করতে যায়, তাঁবু টাঙিয়ে যায়, ঘুমোয়, মশারি তাঁবু এই সেই নিয়ে। বিদেশে দেখি অনেকে ইউটিউবে দেখায় ক্যাম্পিং করে, পাহাড়ে গিয়ে তো বরফের ওখানে ক্যাম্পিং করে, সবাইকে নিয়ে গাড়ি নিয়ে, জিপ গাড়ি নিয়ে, আর্মি গাড়ি নিয়ে যায়, রান্না বান্না করে, যাই হোক পার্টি করে পাহাড়ের উপরে গিয়ে। তো এটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল ক্যাম্পিং। আমরা হাজার হাজার ভক্ত একসাথে মিলে যাই, তাঁবুতে থাকছি, ওখানে প্রসাদ গ্রহণ করছি, পিকনিক করছি প্রতিদিন বনে জঙ্গলে এবং হাঁটছি। এরকম পিকনিক, এরকম ক্যাম্পিং আর কোথায় হয়? তাই এর মাহাত্ম্য আপনারা যারা আসতে পারেননি আপনাদের সাথেও শেয়ার করতে চাইছি। আমরা কৃষ্ণ ভবন আমরা তো শেয়ার করা, আমরা শেয়ার করব আপনাদের সাথে সেই আনন্দটা অনলাইনের মাধ্যমে। তো আমরা জিজ্ঞেস করছি অতুল কৃষ্ণ প্রভুর কাছে, প্রভু কেমন লাগছে আপনার মায়াপুর ধামে এই যে পরিক্রমা হচ্ছে, এত হাজার হাজার ভক্ত? এই সময় মায়াপুরে খুব বিশেষ একটা পরিবেশ। অনেক বিভিন্ন দেশ থেকে এখন ভক্তরা আসেন, সবাই করতে চান ভক্তদের সঙ্গে সংকীর্তন। এই বিশেষ করে এই পরিক্রমা, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা মহা মহোৎসব, এটা খুব বিশেষ। শিলা ঠাকুর ভক্তিবিনোদ উনি বলেছেন, গৌড়ামা যে সবাস্থান করলে ব্রাহ্মণ রঙ্গে, সেই সবাস্থান হেরিব আমি প্রণয় ভক্তের সঙ্গে। এখন সব মায়াপুর ভক্তরা খুব আনন্দিত হচ্ছে যে অনেক ভক্তরা আসছেন এবং আমরা সবাই একসাথে ভ্রমণ করব পুরো নবদ্বীপ ধাম। এবং প্রত্যেক জায়গায় গিয়ে আমরা বসি, আমরা শ্রবণ করি বিভিন্ন মহাৎগণ শ্রীমুখ থেকে নবদ্বীপ ধামের মহিমা। এটা খুব আনন্দময় মহোৎসব। বাহ, নবদ্বীপ ধাম এ ভক্ত সমাগম, চাঁদের হাট। তো বলেছেন চৈতন্য চরিতামৃতে, জয় শ্রী চৈতন্য চন্দ্রের ভক্ত চন্দ্রগণ, সবার প্রেম জ্যোৎস্নায় উজ্জ্বল ত্রিভুবন। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মায়াপুর চন্দ্র, চৈতন্য চন্দ্র, এবং তার ভক্তরাও হচ্ছেন চন্দ্র, এক একজন চন্দ্র। তো এখন হাজার হাজার লক্ষ লক্ষ চন্দ্র। তো চন্দ্রের মেলা, চাঁদের মেলা বসেছে মায়াপুর ধামে। মহান মহান ভক্তরা সবাই এসছেন, সবাই মিলে হাঁটছেন। না জানি কত দেবতারাও হয়তো হাঁটছেন ভক্তদের সাথে, ভক্তদের ছদ্মবেশে। হয়তো ভক্তরা দেবতারা, কত ভক্ত, কাউকে দেখিনি কখনো, অনেককে দেখিনি কখনো, কোথা থেকে আসছেন, কোনো দেবতা হতে পারেন, দেবদেবী হতে পারেন, হাঁটছেন ভক্তদের সাথে। তো মহারাজ কেমন লাগলো সারাদিন হেঁটে? অনেক হেঁটেছে সকালে। তবে একটা আনন্দের কথা হচ্ছে, আজকের কথা বলছে না, গতকালকের এত লোক মায়াপুরে, মানে এক জায়গা থেকে যদি আপনি 200 মিটার যান আপনার 1 ঘন্টা লাগবে। এত লোক এসছে, সবাই এসছেন।
মানে গতকালকের ঘটনা, পরিক্রমা করার জন্য ব্যাগ, বালতি, মশারি, মাদুর, সে সবাই নিয়ে একদম একটা আনন্দের মেলা। আমাদের 7টা গ্রুপে পরিক্রমা হচ্ছে, 7টা গ্রুপ, 4টে বাংলা গ্রুপ, 2টো নামহট্টা থেকে, 2টো গীতাকোর সংকীর্তনের, আর একটা হচ্ছে আপনার ইংলিশ গ্রুপ, ওটাকে ইন্টারন্যাশনাল গ্রুপও বলা যায়। আর এটা হিন্দি গ্রুপ, আমাদের ভারতে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিভিন্ন হিন্দি লোক। আর একটা গ্রুপ হয়েছে, কি বলবো, দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতে, শুধু টক খায়। দ্রাবিড় দেশের গ্রুপ। দ্রাবিড়দের, সাউথ ইন্ডিয়ান গ্রুপ, ভাতেও টক লাগবে, সবজি টক, ডালে টক, এর সব কিছুতে একটু টক না হলে। তাদেরও একটা বড় দল। তারা টোটাল 7টা গ্রুপ, 4টে বাংলা গ্রুপ, একটা ইংলিশ, একটা হিন্দি, একটা দক্ষিণ ভারতের গ্রুপ। তো সকালে সব আলাদা 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 করে এক একটা লোকেশনে চলে গেলেন। পরিক্রমা হবে কিন্তু পরপর 7টা গ্রুপ আলাদা। তো গতকালকে সন্ধ্যায় আমাদের বিশাল অধিবাস কীর্তন হয়েছে, সব গ্রুপ একসঙ্গে ছিল। টাকা না জানে লোক আর লোক, এত লোক এসছে, কমপক্ষে আমার তো মনে হয় 12,000 লোক হবেই। আজকে সকালে সব আলাদা আলাদা করে দলে কীর্তন করতে করতে, নাচতে নাচতে, সামনে প্রভুপাদ, তারপর গৌরনিতাই, সন্ন্যাসী, সন্ন্যাসীর পরে ব্রহ্মচারী, প্রভু, মাতাজি, কীর্তনের দল, সিকিউরিটি, পুলিশ, সব এলাহি ব্যাপার। একটা বাংলাদেশের ভাষায় বলতে গেলে র্যালি, পশ্চিমবঙ্গের ভাষায় শোভাযাত্রা, আবার ইংরেজিদের প্রসেশন, হিউজ প্রসেশন। তো কি আনন্দ ভক্তদের মধ্যে। গৌরাঙ্গ মহাপ্রভু নাম কীর্তন করতে, গৌর 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 হরি, উদিত তপন হইলে অস্ত, এই কীর্তন করতে করতে সবাই নাচতে নাচতে, কীর্তন করতে করতে চলছেন। তো ভোর 6টা থেকে সব গ্রুপ বেরিয়েছেন। এই সন্ধ্যা দুপুরের দিকে সবাই 2-3টে দিকে ক্যাম্পে পৌঁছে গিয়ে বিকালে প্রসাদ পেয়ে রেস্ট। এখন সন্ধ্যার সময় সবার বিভিন্ন প্যান্ডেলে কালচারাল প্রোগ্রাম হচ্ছে। আমি তো পৌঁছে গেলাম এই টক শোতে। তো সেটাই বলার ছিল, শিব ঠাকুর অনন্ত সংহিতাতে শিব ঠাকুর পার্বতীকে বলছেন কৈলাসে বসে, হরি শ্রীমৎ রাধা দ্যুতি কবলিত পার্শ্বদবিত শচী গর্ভদ্ভূত কলিকলুষ নাশোদ্যতমনা যথা নামন সংকীর্তনমতি পবিত্রম সমকরত নবদ্বীপম বন্দে তমিহ পরমানন্দ নিলয়ম। অনুবাদটা হচ্ছে এরকম, শ্রীহরি শ্রীমতী রাধারানীর ভাব ও কান্তি অবলম্বন করে শ্রী শচী গর্ভে আবির্ভূত হয়ে কলি কলুষ নাশন পূর্বক শ্রীকৃষ্ণ প্রেম বিতরণ মানসে সপার্শ্বদে যে স্থানে পরম পবিত্র সেই নাম সংকীর্তন করেছিলেন, সেই পরমানন্দলয়, সেই নবদ্বীপ ধামকে পুনঃ পুনঃ বন্দনা করি। অর্থাৎ নবদ্বীপ পরিক্রমা মানে এখানে বুঝালেন, পার্বতী বলছেন, শিব বলছেন পার্বতীকে, যেখানে গৌর হরি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, যেখানে 24 বছর তার ছোটবেলার বাল্যলীলা থেকে শুরু করে পৌগণ্ড, কৈশোর, বিবাহ লীলা, যেখানে 24 বছর কাটিয়েছেন, সেই ধামকে আমি প্রণাম করি, শিব ঠাকুর বলছে। বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, তিনি চৈতন্য ভাগবতে, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই। ত্রিভুবনে, স্বর্গ মর্ত পাতাল, ত্রিভুবনে নাই। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, যথা অবতীর্ণ চৈতন্য গোসাই। চৈতন্য মহাপ্রভু এই ভূমিকে অত্যন্ত ধন্যাতি ধন্য করেছিলেন। আমরা আলোচনা করব
যে চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন, যার ফলে সমস্ত দেবদেবী, সত্যযুগে নরসিংহদেব, ত্রেতা যুগে রামচন্দ্র, দ্বাপর যুগে বলরাম, আর কলিযুগে তো অনেক সমস্ত দেবদেবী এসেছেন। যখন মহাপ্রভু মায়ের গর্ভে ছিলেন, যখন মহাপ্রভু নিজে সংকীর্তন করেছেন, সেই গুপ্ত নবদ্বীপ ধাম আপনারা অনেকে পরিক্রমা করেছেন, যারা করেননি সেই আনন্দের অনুভূতি ভাবছি শেয়ার করব, সেটাই আজকের আলোচনার মুখ্য বিষয়। বাহ, অসাধারণ কথা। আমার কাছে মনে হচ্ছিল একটা জিনিস, এই সকালবেলায় যে এত ভক্ত সারাদিন হাঁটছেন, আমরা চৈতন্য ভাগবতে দেখতে পাই, সেটাও পরিক্রমার কথায় আসবে। আমাদের এই 9টা দ্বীপের মধ্যে ওপারে আছে, নদীর এই পারে দ্বীপ আছে 4টা, ওদিকে 5টা, ওপারে বিদ্যাবাচস্পতির ঘর আছে। তার মানে দেখি চৈতন্য ভাগবতে যে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসের পর তিনি ফিরে এসেছিলেন, একবার এসেছিলেন মায়াপুর নবদ্বীপে, তিনি কিন্তু মায়াপুরে এপারে আসেন, ওপারে ছিলেন, বিদ্যাবাচস্পতির ঘরে ছিলেন। তো যখন সবাই শুনলেন, নবদ্বীপের আশেপাশে সবাই যখন শুনলেন যে মহাপ্রভু এখানে এসছেন বিদ্যাবাচস্পতির ঘরে, সবাই ছুটতে শুরু করলেন দর্শন করার জন্য। আর বলা আছে, বর্ণনা করা আছে, লক্ষ লক্ষ লোক যে নদী পেরোচ্ছেন সাঁতার কেটে, সবাই সাঁতার কাটছেন। তো নদীর জল তো নীল বা যাই হোক, জল দেখা যায় শুধু মাথার, মানে কালো কালো, মানে বলা হচ্ছে গঙ্গা কালো হয়ে গেছে। গঙ্গা মনে হয়, মানে যদি উপর থেকে কেউ দেখে শুধু মাথাই দেখা যায়, শুধু কালো 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 চুল। তা আমার কাছে আজকে মনে হচ্ছিল এরকমই, যদি কেউ উপর থেকে ড্রোন থেকে যদি দেখে কেউ যে এত এত ভক্ত রাস্তা দিয়ে হাঁটছে, রাস্তা মনে হয় কালো হয়ে গেছে, শুধু মাথাই দেখা যাচ্ছে। তো আমরা তাহলে একটু মহারাজ সিস্টেমেটিক্যালি শুরু করি, যে এই 9টা দ্বীপের কোথায় কি আছে। সেরকম একটা গ্রন্থটার নাম আছে শ্রী ঊর্ধ্ব বামনায় মহাতন্ত্র গ্রন্থ। সেখানে বলছেন, অন্তর্দ্বীপ তথা দেবী সীমন্ত দ্বীপ সঙ্গক গোদ্রুম দ্বীপ সংগন্যে মধ্যদ্বীপ তথা পর গঙ্গা পূর্বতটে রম্যে দেবী দ্বীপ চতুষ্টয় কৌলদ্বীপ ঋতুদ্বীপ জন্মদ্বীপ সুরেশ্বরী গোদ্রুম দ্বীপ তথা রুদ্র পশ্চিমে পঞ্চইতে পশ্চিমে তটে। পূর্ব দিকে আপনি যেটা বললেন, পূর্ব দিকে 4টে দ্বীপ, পশ্চিম দিকে 5টা দ্বীপ। হ্যাঁ, গঙ্গার পূর্ব তীরে আছে অন্তর্দ্বীপ, সীমন্ত দ্বীপ, গোদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ। বাকি পশ্চিম দিকে চলে গেল আপনার কোলদ্বীপ, জন্মদ্বীপ, রুদ্রদ্বীপ, মদদ্রুম দ্বীপ আর রুদ্রদ্বীপ। রুদ্রদ্বীপ 5টা। যদি এখন আমরা রুদ্রদ্বীপ দেখতে পাই, মানে পূর্ব চলে এসে, মানে আধা দিনাকে বলা হয়, অর্ধেক হয়ে গেছে, গঙ্গার গতিবেদ পরিবর্তন। কিন্তু এখানে শ্লোকে সেটাই বলছেন, শ্রী নবদ্বীপানন্দ বর্ধনং সর্বসম্পদ ব্রহ্মাদি বন্দিতম নিত্যং নবদা ভক্তি ভূষিত। এই নবদ্বীপ ধাম শিব ব্রহ্মাদির দ্বারা বন্দিত। এখানে এই নবদ্বীপ ধামে 9টা দ্বীপে ভক্তাঙ্গের 9টা অঙ্গ অনুশীলন হয়। যেরকম সীমন্ত দ্বীপে শ্রবণ, গোদ্রুম দ্বীপে কীর্তন, লাস্ট অন্তর্দ্বীপে আত্ম নিবেদন। সেটাই মানে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে এই যে যেটা ভক্তাকে 9টা, এটার আসল মানেটা কি? মানে আমরা কি এই সমস্ত যেমন অন্তর্দ্বীপে আত্মনিবেদনই করতে হবে, নাকি এখানে আত্মনিবেদন করলে বেশি ফল পাওয়া যাবে, বা সীমন্ত দ্বীপে শ্রবণ বেশি করতে হবে, কি তাৎপর্য? হ্যাঁ, সীমন্ত দ্বীপে মানে এটা বলা যাচ্ছে যে এই পরিক্রমার মাধ্যমে আপনার নবদা ভক্তি যাজন হয়ে যাচ্ছে। আচ্ছা, শ্রবণ আপনি সীমান্ত দ্বীপে ঢুকলেই এমনিতে হরিকথা শ্রবণ হয়, তাহলে সীমান্ত দ্বীপটা স্পর্শ করলেই আপনার শ্রবণাঙ্গ ভক্তিপীঠটা হয়ে গেল। গোদ্রুম দ্বীপে সত্যি তাই, ভক্তরা যখন গোদ্রুম দ্বীপে প্রবেশ করে এত কীর্তন আর নৃত্য আর গড়াগড়ি। বৃন্দাবনে ছিল কৃষ্ণ বলরামের ছুটাছুটি, আর সেই কৃষ্ণ বলরাম নবদ্বীপে গড়াগড়ি দিচ্ছেন। তো সেই যে যা লেখা আছে শাস্ত্রে, আজকে আমরা গোদ্রুম দ্বীপে মানে প্রথম অন্তর্দ্বীপ থেকে বেরিয়ে গোদ্রুম দ্বীপে ঢুকলাম, সে অনুভূতি হচ্ছিল। ঘন্টার পর ঘন্টা কীর্তন আর গড়াগড়ি, সে মানে মনে হচ্ছে যেন চারিদিকে গাছ ছিল, গাছের মাঝখানে সেই বৃন্দাবনের ভাব এসে গেছে। সবাই জঙ্গলে আম গাছে আমের বকুল এসছে, আর মহাপ্রভু কিরকম কীর্তন করতেন, নৃত্য করতেন, গড়াগড়ি,
সে মানে দেহ সমেতে ভুলে সবাই ধুলায় মিশে গেছেন বলা যায়। আনন্দ। বাহ, প্রত্যেকে কেউ আর এই জগতে ছিল না, সবচেয়ে চিন্ময়। এদিকে যারা অর্গানাইজ আছে, আর কীর্তনটা বন্ধ করুন, সকালে ব্রেকফাস্টের সময় হয়েছে, কে শুনে? কে কার কথা। তো শিবরাজ অতুল কৃষ্ণর কাছে যাচ্ছি। তো আপনি তো অস্ট্রেলিয়া থেকে এসছেন, তো ওই সমস্ত জায়গায় তো আমরা যেটা মনে করি লোকেরা খুবই স্যুট বুট পরে, খুবই মানে মাটিতে পা পড়ে না, সব কিছুতে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, জুতো টুতো পায়ে দিয়ে সবসময়। এই যে নবদ্বীপ ধামে এসে দেখছেন যে ভক্তরা এত কাপড় চোপড় পরে মাটিতে গড়াগড়ি দিচ্ছে, ধুলির মধ্যে একদম সারা শরীরে ধুলি মেখে দিচ্ছে, কেমন লাগে দেখে? খুব ভালো লাগে। আমরাও ভালো লাগে। পরিক্রমার সময় আমরা রাত্রে থাকি, আমরা আসি না রুমে, গেস্ট হাউসের রুম। আমরা যেখানে যে দ্বীপে আছি সেখানে আমরা পৌঁছে দুপুর বেলায় প্রসাদ পেয়ে, তারপর সন্ধ্যায় বেলায় একটা প্রোগ্রাম হয়, বিভিন্ন ভক্তরা উপস্থিত থাকেন এবং ধর্মের মহিমা ভাগবত কথা আলোচনা করা হয়। আমরা সবাই মিলে বসে শুনে, তারপর টেন্টে গিয়ে সবাই, পূর্বরা এক টেন্ট, কয়েকটা টেন্ট আছে, মাতাজিরা এক টেন্ট, এবং সন্ন্যাসীদের আলাদা আলাদা বিশেষ জায়গায় সবাই শুয়ে থাকেন মাটিতে। এটা খুব ভালো লাগে। এটা মানে তপস্যা করার মাধ্যমে পবিত্র হয়ে যায় মন, হৃদয়ে আনন্দ পায়। সকালে উঠে লাইন আপ করতে হবে, স্নান করে, বালতি নিয়ে স্নান করে, মাঝে মাঝে যদি মা গঙ্গা ভাষায় আমরা মা গঙ্গার মধ্যে স্নান করি। এটা খুব আনন্দময় মহোৎসবে। কিছু তপস্যা হয়, তবু তপস্যা অন্য ভক্তদের সঙ্গে করলে বেশি কঠিন লাগে না। এবং মাটিতে আমরা শুয়ে থাকি, খালি পাও অনেক বিদেশি ভক্তদের যান খালি পাও পরিক্রমা করতে। তো এভাবে আমরা বিদেশি ভক্তরাও গড়াগড়ি করেন মাটিতে? হ্যাঁ, আমরা গড়াগড়ি সুরাবি খুঁজছে, আমরা গড়াগড়ি করি। এবং এভাবে আমরা খুব অন্তর্ভাবে আমরা ধাম স্পর্শ করি, সব গায়ে, সব দুলি, এবং এভাবে খুব পবিত্র হয়ে যায় শরীর মন, খুব ভালো লাগে। গড়া করি। আপনার একটু কি সন্দেহ লাগছে নাকি বিদেশিরা গোড়াগড়ি করে কিনা? বিদেশিরা ঘোরাঘুরি করে কিনা? আমি 91 সালে মন্দিরে এসেছি, 92 সাল থেকে ননস্টপ প্রতি বছর পরিক্রমা করি। তবে এখন 7টা দল হয়েছে, আগে ছিল একটা দল। আর শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, তারপরে তমাল কৃষ্ণ মহারাজ, ভক্তি তীর্থ মহারাজ, সব বড় বড়, তারা সব টিম নিয়ে যেতেন শ্রী জয়পতাকা স্বামী মহারাজ সামনে, কিন্তু বিদেশি খালি পায়ে হাঁটতেন। আমি দেখেছি বিদেশিরা বেশিরভাগ, তাদের একটা এত শ্রদ্ধা, তারা শোনেছে পরিক্রমা করতে হয় খালি পায়ে, তারাই খালি পায়ে হাঁটে। আর সেইটা দেখে আমাদের ম্যানেজমেন্ট কি করেছে এখন, যেহেতু 10টার পরে রোদ উঠে যায়, মাটি গরম হয়ে যায়, জল ছড়াচ্ছেন, খালি পায়ে হাঁটে। তারপরে গুরু মহারাজ শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, উনি একবার দুবাই থেকে ম্যাসেজ মেশিন, ওয়াটার হিটার নিয়েছে। পরিক্রমা করে আসার পরে সবাই গরম জলে পা একটু রাখবে, পা একটু আরাম হবে, তারপরে ম্যাসেজ মেশিনে বসবে, ম্যাসেজ হবে। মানে একটা অনুভূতি, যেটা প্রভু বলে না, মাটিতে খাবে, শুধু না খালি মাটিতে হাঁটবে, মাটিতে ঘুমানো, মাটিতে বসে খাওয়া, আর দুপুরে মাটি মেখে স্নান করবে, মাটি। শুধু তাই না, তারা 9টা দ্বীপ ভ্রমণ করে 9টা দ্বীপ থেকে আলাদা আলাদা মাটি সংগ্রহ করে, ধুলি সংগ্রহ করে তারা দেশে নিয়ে যাবে। কত ধুলি যে যাচ্ছে, নবদ্বীপের ধুলি সারা বিশ্বে। আপনি এটাও দেখবেন, যদি নবদ্বীপ পরিক্রমা যারা করেন তারা তো অনুভূতি আছে, কিন্তু এই অনুভূতি সবার আছে। আপনি যোগপীঠে যাবেন, যে নিম গাছের নিচে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, সেই নিম গাছের গোড়া থেকে অল্প অল্প মাটি নিতে নিতে বছরে 2 লরি মাটি ঢালতে হয়। কত নবদ্বীপের মাটি! সরকার বলবে আমাদের দেশের মাটি শেষ হয়ে যাচ্ছে। শুধু তাই না, এই গঙ্গা যেখানে যেখানে আমরা ক্যাম্প করি, পাশে গঙ্গা থাকে, গঙ্গাতে স্নান করে বিদেশিরা,
মাটি মেখে রোদ্রে শুয়ে থাকবে। সেই মাটি, গায়ের কাদা মাটি যখন গায়ে শুকাবে, ওটা নাকি অ্যান্টিসেপটিক, গায়ের চর্মরোগ বা ওদের বিশ্বাস। আমাদের মতো ওরা তো বোকা না, ওরা তো শিক্ষিত লোক, ওদের বিশ্বাস। অভূতপূর্ব একটা অনুভূতি এটা। হয়তো আপনি বলছেন না তারা বুট পরে থাকে না, এটা একটা ভিতর থেকে তাদের অনুপ্রেরণা, তাদের প্রভুপাদের গ্রন্থ পড়ে, প্রভুপাদের এই ভক্তিতে এসে তাদের ভিতরে ভারতের প্রতি, নবদ্বীপের প্রতি, এই ভূমির প্রতি এত শ্রদ্ধা, এত শ্রদ্ধা। তাদের দেখে আমরা হতবাক হই, তাদের দেখে আমি শিখি, তাদের দেখে অনুপ্রেরণা। তাই আমি কোনো বছর পরিক্রমা ছাড়ি না, পরিক্রমায় যাব। আরে আর কি বলার আছে এই কথার পরিপ্রেক্ষিতে, যে যারা সারা বিশ্বের মানুষ আজকে ভক্তিবিনোদ ঠাকুরের ভবিষ্যৎবাণী সার্থক করছে, নবদ্বীপ ধাম পরিক্রমা করছে, ধামের মৃত্তিকা, ধামের জল সমস্ত কিছু গ্রহণ করছে, ধূলিকণা গ্রহণ করছে, তো আমাদের এটা থেকে শিক্ষা লাভ করা উচিত। আমরা দেখতে পাই নবদ্বীপ ধামের কথা বলা হচ্ছে যে মহারাজ যেটা শুরুতে বললেন, এই নবদ্বীপ ধামকে শিবজি প্রণাম করছেন। তো নবদ্বীপ ধামেও বিভিন্ন জায়গায় শিবজি আছেন। শিবজি প্রণাম করছেন না, শিবজি এক অঙ্গে বা এক অংশে তিনি কৈলাসে আছেন, আর এক অংশে এখানে রয়েছে ভজন করছে। সে পর্যায়ে আমরা আলোচনা করব। শিবও আছেন, পার্বতীও আছেন। পার্বতীও আছে। পার্বতীকে মহাপ্রভু এইখানে একটা থাকার অনুমতি বা একটা ফ্ল্যাট কিনে দিয়েছেন মনে করতে পারেন। তিনি এখানেই পার্মানেন্ট, এখানেই রয়েছে পার্বতী। বাহ, আমরা দেখতে পেলাম যে গত বেশ কিছুদিন কুম্ভ মেলা চললো, হাজার হাজার লোক, কত কোটি লোক কুম্ভে স্নান করেছেন, ডেইলি 1 কোটির উপর, ডেইলি 1 কোটির রূপ স্নান করেছেন। তাহলে নবদ্বীপ ধামে কত হাজার কোটি ভক্ত আসার কথা, চিন্তা করে দেখুন। তো কেন এটা হয় না, কেন এটা হয় না? এর একটা কারণ আমরা শুনবো, যেটা বলা হচ্ছে যে ইচ্ছা করে মহাপ্রভু বলেছেন যে গুপ্ত করে রাখতে, লুকিয়ে রাখতে। তো এই লুকিয়ে রাখার কেন বলা, বারবার কেন বলা যে লুকিয়ে? একটু খুলে দিলে, সবাইকে বললে তো আরো হাজার হাজার কোটি লোক এখানে আসতো। কেন শাস্ত্রে লুকিয়ে রেখেছেন এটা? লুকিয়ে রাখার কারণ হচ্ছে এর গুরুত্বটা যেন উপলব্ধি করে। কলিযুগের মানুষ, ভোগবাদে মানুষ ভোগ করবে, তো এই জন্য গুপ্ত বলা হয়েছে। গীতায় যেটা ভগবান বলেছেন, মনুষ্যানাম সহস্রেষু, সবাই এর গুরুত্ব বুঝবেও না মায়াপুরে থাকলেও। আজকে দেখুন কত হাজার হাজার মাইল দূর থেকে লোকে এসে এখানে এই মহাপ্রভুর প্রেম ধর্মটা লুটে পুটে খাচ্ছে, নাচছে ঘন্টার পর ঘন্টা। এই পরিক্রমার আগে ছিল আপনার কীর্তন মেলা। আমি নিজের চোখে দেখেছি যে কীর্তনে বসে সকাল 10টায় কিছু বিদেশি ভক্ত, আমাদের দেশীয় ভক্ত, এত কীর্তন প্রেমী, 10টায় যে বসে রাত্রি 10টায় উঠে, না খাওয়া দাওয়া, না ঘোরাফেরা, না প্রস্রাব পায়খানা, এত আনন্দ, এত আনন্দ। সেজন্য যেটা মহাপ্রভুর কৃপা পাবে সেই আনন্দটা উপলব্ধি করতে পারবে, সবাই নয়। তো আমরা বাংলায় জন্মগ্রহণ করে কজন গৌর নিতাইকে চিনি? ভক্তি চলে যাচ্ছে বিদেশে। তো সেই জন্য আমাদের সৌভাগ্য, বাংলায় জন্মগ্রহণ করাটা একটা সৌভাগ্য। মহাপ্রভু নিজে মুখে বলেছেন ভারত ভূমিতে জন্মগ্রহণ করাটা সৌভাগ্য। ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক, জন্ম মাত্রই সার্থক। এবারে গীতা ভাগবতম পড়ে মহাপ্রভুর যে প্রেম ধর্মটা একটু ধরতে পারলেই পূর্ণ সার্থক। বাহ, আমরা দেখতে পাই শিল ভক্তিবিনোদ ঠাকুর তার জৈব ধর্ম গ্রন্থে লিখছেন, শিল প্রভুপাদ পঞ্চম স্কন্ধে লিখছেন তাৎপর্যে ওই কথা উল্লেখ করছেন যে এই পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে এই পৃথিবীর লোক হচ্ছে শ্রেষ্ঠ, কেননা এখানে ভগবত ভক্তি সহজে করা যায়। পৃথিবীর মধ্যে আবার এই সেরকম তিনি বলছেন এই 9টা বর্ষ রয়েছে, তার মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ, যেখানে ভারতখণ্ড শ্রেষ্ঠ। তো ভারতখণ্ডের মধ্যে আবার এখানে বিভিন্ন মহাদেশ আছে, তার মধ্যে এশিয়া হচ্ছে শ্রেষ্ঠ, এশিয়ার মধ্যে ভারত দেশ শ্রেষ্ঠ। ভারতের মধ্যে বলছেন অনেকগুলো রাজ্য আছে, শ্রেষ্ঠ হচ্ছে বাংলা, পশ্চিম বাংলা। আর পশ্চিম বাংলার মধ্যে অনেকগুলো জেলা আছে, শ্রেষ্ঠ হচ্ছে নদিয়া। আর নদিয়ার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নবদ্বীপ, আর নবদ্বীপের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মায়াপুর। 9টা দ্বীপ।
এই মায়াপুর হচ্ছে মধ্যখানে, তো সেই মায়াপুরে আমরা বসে আছি এবং মায়াপুর থেকে তা এই নবদ্বীপটা কিরকম শুনলাম দেখি একটা একটা পদ্ম ফুলের মতো মহারাজ, কেমন সেটা বলার আগে মায়াপুরটা একটু বলে দিই। সংসার সিন্ধু তরণে হৃদয়ম যদি সাত, যদি সংসারের এত কষ্ট, গ্লানি, দুঃখ থেকে তুমি উদ্ধার পেতে চাও, যদি হৃদয়ে একটু বাসনা জাগে কি কষ্ট, সংসার থেকে কবে উদ্ধার পাবো, সংসার সিন্ধু, সংসারটা একটা সাগরের মতো ভেসে থাকার মতো, সংসার সিন্ধু তরণে হৃদয়ম যদি সাত, সংকীর্তনামৃত রসে রমতে মনস্যে, যদি মহাপ্রভুর সংকীর্তনের আনন্দ রস আস্বাদন করতে চাও, প্রেমাম বুধৌ বিহরণে যদি চিত্তবিত, চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে প্রেমে যদি ভাসতে চান, মায়াপুরাক্ষ নগরে বসতিম কুরুস্ব, মায়াপুরে কুটির বেঁধে ভজন করো, সে হচ্ছে মায়াপুর ধাম। কি মায়াপুর ধাম বলছেন, জয়ছে বৃন্দাবনে যোগপীঠ সুমধুর, বৃন্দাবনে যেরকম রাসমণ্ডলী যোগপীঠ, তৈছে নবদ্বীপে যোগপীঠ মায়াপুর। মায়াপুরটা হচ্ছে সেই অভিন্ন বৃন্দাবন ধাম, রাসস্থলী যোগপীঠ। বাহ, রাসস্থলী যোগপীঠ। হ্যাঁ, এটা আরেকটা বলা যায় যে, যদিও আপনি বললেন যেটা নদিয়া নবদ্বীপ একটা জেলার অন্তর্গত বা একটা দেশের অন্তর্গত বা একটা মহাদেশের অন্তর্গত, এটা কোনো, এই নদিয়া নবদ্বীপটা ভৌগোলিক চিত্ররেখার বাইরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, তারপরে ধাম সহ, এই নবদ্বীপ ধামটা, মঞ্চটা, এটা ভগবান চৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে ইম্পোর্ট করেছেন, নিয়ে এসছেন। এটা এখানকার জায়গা না তো, এটা চিন্ময় ধামের। যেরকম আমি আমার ক্লাসে বলতাম, যারা অর্কেস্ট্রা পাঠিয়েছে বা বড় বড় নাটক টিম আমাদের মেদিনীপুরে হতো আগে, টিকিট সেল যাত্রা, আমি যখন 35 বছর আগে বাড়িতে ছিলাম তখনকার সময়ের কথা বলছি, 20 টাকা 50 টাকার টিকিট, আজ থেকে 35 বছর আগে। তো যারা এরকম পেশাদারি যাত্রা পার্টি, তারা যেখানে যেতেন স্টেজটা ওরা নিয়ে যেতেন, ওদের স্টেজ, সাউন্ড আর লাইট, তারপর ওরা নাটক করে, কেননা অন্য স্টেজ তো ভেঙে যাবে, লাইট হয়তো ঠিক মতো জ্বলবে না, মাইক ক্যাঁ ক্যাঁ করবে ওদের। ঠিক সেই রকম মহাপ্রভু যে নাটক বা লীলা করতে এসেছিলেন, এই নবদ্বীপ স্টেজটা ওখান থেকে নিয়ে এসছে, আর প্লেয়ারও উনি নিয়ে আসছেন। জগাই মাধায়ও ওনার নিজস্ব কি বলা যায় অভিনেতা অভিনয়কারী, তাদেরকে নিয়ে এসেছিলেন। তো এই আমরা চর্মচক্ষে দেখি সাধারণ গ্রামের মতো, সাধারণ জেলার মতো, সাধারণ শহরের মতো, কিন্তু যখন মহাপ্রভুর কৃপা হবে, যখন আমাদের হৃদয়ে ভগবানের কৃপা অনুভব হবে, তখনই এই ধামকে উপলব্ধি করা যাবে, দর্শন করা যাবে। বৃন্দাবন ধামেও শুনেছি একজন হরিদাস দাস বলে তানসেনের গুরুদেব ছিলেন, যিনি বাঁকে বিহারীকে আবিষ্কার করেছেন। তার জ্ঞানে তিনি সুন্দর মধুর গান গাইতেন, তার জ্ঞানে আকৃষ্ট হয়ে ভগবান সাক্ষাৎ বসে শুনছেন, সেই হচ্ছে বাঁকে বিহারী মূর্তি, তার গানে আকৃষ্ট হয়েছে। তো একবার সেই হরিদাস, মানে হরিদাস ঠাকুর না, হরিদাস শাস্ত্রী, ওনার কাছে একজন শেঠজি এসেছিলেন, যার অনেক টাকা পয়সা আছে, আর হরিদাস শাস্ত্রী অনেক খ্যাতি ছিল, তো দূর দূরান্ত লোকে আসতো গান শোনাতে। তো তখন গান শোনার মুগ্ধ হয়ে, তো শেঠজি ধনী লোকটি, বণিক, বলছেন, মহারাজ আমাকে একটু আশীর্বাদ করুন, আমি কিছু বৃন্দাবনের সেবা করতে চাই। তো তুমি কি সেবা করবে? এটা চিন্ময় ধাম, চিন্তামণি পকর সদ্ম সুকল্প বৃক্ষ,
এখানে গাছপালা, সাধারণ গাছপালা নয়, কল্পবৃক্ষ, এর মাটি ধুলি নয়, এটা চিন্তামণি। তবুও অনেক আগ্রহ করেছিলেন, না আমাকে একটু আশীর্বাদ করুন, আমি তো সেবা করতে চাই। তখন তাকে বৃন্দাবনটা এক ঝলক দেখানোর তার অভিলাষ হয়েছিল। হরিদাস শাস্ত্রী তাকে কৃপা দৃষ্টি করলেন, বলে তুমি কাজ করো, কেসি ঘাটের যে সিঁড়ি বাঁধা আছে না, একটা কোনা একটু ভেঙে গেছে, ওইটা সারিয়ে দাও। বলে এইটুকু? বলে হ্যাঁ এইটুকু করো। তখন সে গেলেন, গিয়ে তাকে হরিদাস শাস্ত্রী আশীর্বাদ করলেন। সে দেখতে পাচ্ছেন এই কেসি ঘাটের যে সিঁড়ি বাঁধানো আছে, কোনো পাথর বা মার্বেলে নয়, চিন্তামণি দিয়ে বাঁধা। বলে আমার ভান্ডারে যা সম্পদ আছে সেটা বিক্রি করেও এইটুকু আমি বাঁধাতে পারবো না। তো এই ধামও সেরকম, যদি কখনো কখনো ভগবানের বিশেষ কৃপা হয়, এই চোখে ধামের মাহাত্ম্য, ধামেরও মহিমা স্ফুরিবে নয়ন, হইবে রাধার দাস। ধাম প্রকাশিত হবে গুরুদেবের কৃপা, মহাপ্রভুর কৃপা, যখন না হলে অসম্ভব। বাহ, কত সুন্দর কথা মহারাজ বললেন, যে ধামের মহিমা আমরা গুরুদেবের কৃপায়, রাধারানীর কৃপাতেই কেবল লাভ করতে পারি। আমি কিছু নবদ্বীপের কথা শুনছি, আমি কিছু মজার কথাও বলি আপনাদের, শুনে আরও আপনাদের আশা করি আনন্দ বাড়বে। নবদ্বীপ ধামের মাহাত্ম্য বলা হচ্ছে, এটাও শিবজি বলছেন পার্বতী দেবীর কাছে, যে আকণ্ঠ ভোজনাথ দেবী গৌরে ভক্তি প্রজায়তে নচাতি ধর্মবাধস্তি গৌরভুক্ত নিষেবনে। হে দেবী, আকণ্ঠ পরিপূর্ণ করত প্রসাদ ভক্ষণ করিলে গৌর সুন্দরের প্রতি ভক্তি জন্মিয়া থাকে। মানে এই নবদ্বীপে যদি কেউ আকণ্ঠ পরে ভোজাত গ্রহণ করে, তবে সে গৌর সুন্দরের প্রতি ভক্তি পাবে। তাই যদি কেউ গৌর সুন্দরের প্রতি ভক্তি পেতে চায়, মানে প্রসাদ পেতে হবে আকণ্ঠ করে। চলে আসুন। তারপরে বলছেন, গৌরভুক্ত প্রসাদ ভক্ষণে অতি ধর্ম দোষ, অর্থাৎ অধিক ভক্ষণজনিত দোষ বিচার্য নহে। ওভার ইটিং এর কোনো দোষ নেই, যে বেশি খেয়ে ফেলেছি, কোনো দোষ নেই। বেশি খেলে বেশি কৃপা, বেশি খেলে বেশি কৃপা এখানে। এটাও এই পরিক্রমা চলছে, পরিক্রমাটা শেষ হবে 9 তারিখে। 9 তারিখে। তো তারপর একাদশী, দ্বাদশীতে আমরা যাই শুধু এই প্রেম লাভ করার জন্য প্রসাদ পেতে যাই। কোথায়? শান্তিপুর। শান্তিপুর। এই আপনার কথাটা সিদ্ধ একদম। তা আজকে কি কি প্রসাদ পেলেন মহারাজ ইয়েতে? আজকে তো ভালোই খাওয়াটা হয়েছে, মাটিতে বসে, কিন্তু মাটি খাইনি, মাটি খাননি। সকালে অন্ন, ডাল, একটা মিক্স সবজি, আর সাধারণ সবজি ছিল, আর একটা ফল ছিল। দুপুরে ছিল ফিস্ট, সব বলে দেবো ফিস্টটা, পরের বছর তাহলে চলে আসবে যারা। চলে আসবেন সবাই। অন্ন, ডাল, পকোড়া, মাঠে বসে পকোড়া খেয়েছি, তারপরে ডাল, একটা মিক্স সবজি, আলু পোস্ত, আলু ঝিঙ্গা পোস্ত ছিল, হ্যাঁ সবজি, আর আপনার পনির সবজি, ফুলকপি, আলু, পনির, তারপরে একটা সুন্দর ডাল ছিল, রুটি, তারপরে হলো সালাড, তারপরে ছিল মহাফিস্ট। হ্যাঁ ফিস্ট। প্রতিদিন লোকে খাওয়াচ্ছে যে আমি পরিক্রমা যেতে পারেন, বা কিছু লোক পরিক্রমা এসেও খাওয়াচ্ছে। পরিক্রমা যেতে পারি না, কিন্তু আমি পরিক্রমাকারী ভক্তদের সেবা করতে চাই। তারপরে মিষ্টি দই, আমার গ্রুপে লোকেরা নবদ্বীপের মিষ্টি দই খেতে খুব পছন্দ করে। প্রতিদিন আমাকে দই খাওয়াতে হবে দুপুরে, সেই ব্যবস্থা আছে। সকালে আমরা 6টায় শুরু করেছি হাঁটা, একটু গঙ্গা পেরোনোর ছিল, একটু সময় লেগেছে। আজকে বেশি হাঁটা হয়নি, 6 কি 6.5 কিলোমিটার হেঁটেছি আজকে, বেশি না। এমনি অ্যাভারেজ 8-10 করে হাঁটতে হবে। আজকে মাত্র 6 কিলোমিটার। প্রথম দিনও ছিল, একটু রোদও পড়েছে আজকে, প্রচণ্ড রোদ। তো দর্শনীয় স্থান ছিল, তবে আমি এই দর্শনীয় স্থানটা এখন বলছি না, কেন আমি একটু সিরিয়াল বলবো, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো সেই জন্য এই, আর রাত্রে সবার জন্য থাকবো মশলা মুড়ি। বাহ, মশলা মুড়ি কেন রাত্রে বেশি দেওয়া হয় না। পরিক্রমাতে সব কিছু আনন্দ, কে কি হয় আমি পরে বলবো। একটা জায়গায় যারা যারা পরিক্রমা করেছেন উপলব্ধি আছে কিনা, আমাদের ক্যাম্পে প্রায় 1900 লোক আছে, কিন্তু একটা জিনিস যে আমাদের সব মিলে
80টা আর 82টা বাথরুম আছে, তার কত করে পড়বে ভাগে? সে রাত 1টা থেকে লাইন, একটা থেকে লাইন, সবাই জলের অভাব বালতি নেই। হাতে নিয়ে। হ্যাঁ, বালতি হাতে নিয়ে, কার খুব ইমার্জেন্সি, টুকটু টুকটু করে। প্রভু সময় হয়, প্রভু অনেকক্ষণ হলো। সে একটা অপূর্ব আনন্দের অনুভূতি। বাহ, কত সুন্দর প্রসাদের কথা। তাই মহারাজ এখানে কিন্তু একটা আমাদের ওই যে আমরা বলি, যেমন যারা গেম খেলতো, ভিডিও গেম গেম টেমে থাকে চিট কোড থাকে, যে চিট কোড, ওটা কোড দিলে আপনি এখানে সেই জিনিসটা করে ফেলতে পারেন, একটা চিট করা থাকে। তো মহারাজ বলে দিলেন আমাদের সেই পরিক্রমার চিট কোড, যে যদি কেউ আসতে নাও পারে, যারা পরিক্রমাকারী ভক্ত তাদেরকে যদি প্রসাদ সেবন করাতে পারেন, তাহলে আপনারাও সেই কৃপার একটা অংশ আপনারা পেয়ে যাবেন। তাই যারা সেরকম এখনো সুযোগ আছে করতে চান, মহারাজের নাম্বার তো আছেই, আমাদের স্ক্রিনেও আছে, বা মহারাজের নাম্বার জানেন, টকশোর নাম্বার, মহারাজের ব্যক্তিগত নাম্বার আছে, সেখানে যোগাযোগ করুন যারা পরিক্রমাকারী ভক্তদের প্রসাদ সেবন করাতে চান। তো ওখানে গত রবিবার গুলো কুম্ভতে প্রচুর সেবা করেছেন, এখন নবদ্বীপ নবদ্বীপে সেবা আরো বেশি মাহাত্ম্য এটা। আরেকটা শ্লোক পড়ি, নবদ্বীপের কথা বলছেন, যোগেন নেত্র ফলম যত্তদ ভোগে দ্বীপে নবে শুভে পদক্ষেপে মহাযজ্ঞ শয়নে দণ্ডবৎ ফলম ভোজনে পরমেশস্য প্রসাদ সেবনম ভবেত কিম পুনঃ শ্রদ্ধানস্য হরিনাম পরস্য চ গৌর প্রসাদ ভক্তস্য ভাগ্যম তত্র বদাম্যহম। অনুবাদটা পড়ি আমি, যে অন্য স্থানে যোগ দ্বারা যে ফল লাভ হয়, এই নবদ্বীপ সেবায়ও সেরকম ফল জন্মে থাকে। এখানে প্রত্যক্ষ পদক্ষেপে, মানে প্রতি পা হাঁটলে মহাযজ্ঞ, পদক্ষেপে মহাযজ্ঞ, এবং শয়নে দণ্ডবৎ ফলম, শয়নে প্রণাম ক্রিয়ার ফল অর্জিত হয়। যদি কেউ ঘুমিয়ে থাকে দণ্ডবৎ করার ফল পেয়ে যায়। তার মানে কি আপনি ঘুমাতে বলছেন? ঘুমান কৃষ্ণ, ব্যাপারটা কি? আরো বলছেন, এখানে সাধারণ ভোজন মাত্রই ভগবানের প্রসাদ সেবনের ফল, মানে যে কোনো খাবার খেলেই প্রসাদ সেবা হয়ে যায়। আর যারা শ্রদ্ধাযুক্ত, মানে এত এই যে মহারাজ বললেন তাহলে ঘুমাতে বলছেন, হ্যাঁ যদি কেউ ঘুমায় তাও তার লাভ হবে, কিন্তু বলছেন এর পরের কথা, তাহলে যারা শ্রদ্ধাযুক্ত ও হরিনাম পরায়ণ হয়ে গৌরাঙ্গদেবের প্রসাদ সেবন করেন, তাদের ভাগ্যের কথা আমি কি বলিব। তার মানে যারা ঘুমালেও যদি এরকম ফল হয়, তাহলে যদি কেউ না ঘুমিয়ে পরিক্রমা করে হরিনাম করে, তাদের আর কি ফল হবে। আচ্ছা, এই ধামটা এত গুরুত্বপূর্ণ কেন? এটা শ্লোকে বলা হয়েছে, কোথায় শ্লোকটা আছে আমি জানি না, কিন্তু আমার মুখস্থ আছে। কৃতে তু পুষ্করম তীর্থ, কৃতে মানে সত্যযুগ, সত্যযুগে পুষ্কর তীর্থটা ছিল খুব প্রমুখ, জাগ্রত সত্যযুগে। এখনো পুষ্কর তীর্থ আছে, সেই একই পুষ্কর ভারতের পশ্চিম দিকে, আজমির, সেখানে পুষ্কর, কিন্তু সত্যযুগে ছিল খুব জাগ্রত, প্রচুর ফল প্রদান করত। তেতায়াম নৈমিষরম, তথা তেতা যুগে ছিল নৈমিষারণ্য। দাপরে তো কুরুক্ষেত্র, দাপর যুগে ছিল কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র যেন ভগবান কৃষ্ণ সমস্ত বড় বড় রাজাকে সেখানে একত্রিত করে গীতার জ্ঞান শুনিয়ে তাদের মুক্তি দিয়েছে। দাপরে তো কুরুক্ষেত্র। কলৌ গঙ্গা সমাশ্রয়, কলিযুগে আছে গঙ্গার তীরে যে যে ধাম রয়েছে, তীর্থ রয়েছে, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, সেটা হচ্ছে প্রমুখ তীর্থ বাহ, কলিযুগ। নবদ্বীপ ধাম। এছাড়া আরেকটি কথা বলছেন পরিক্রমায়, যে কলিযুগের তীর্থ সব অত্যন্ত দুর্বল, নবদ্বীপ ধাম মাত্র পরম প্রবল। এই কথার মানে কি মহারাজ? এটাই বললাম যে সত্যযুগে ছিল পুষ্কর, কিন্তু কলিযুগে দুর্বল। মানে ওগুলো সব মাহাত্ম্য, ওগুলো দুর্বল হয়ে গেছে। দুর্বল তো হয়েছে, কিন্তু ওই সমস্ত তীর্থ চলে এসছেন নবদ্বীপে। পুষ্কর নবদ্বীপে আছে, সেটা আমরা আলোচনা করবো, জানি টাইম খুব দৌড়াচ্ছে, হ্যাঁ, সংক্ষেপে একটু বলে দেব। আপনার কুরুক্ষেত্র নবদ্বীপে আছে এবং নৈমিষারণ্য। তো সেই জন্য কোনো তীর্থ কার্যকরী নয় কলিযুগে, কেবলমাত্র নবদ্বীপ, আর সমস্ত তীর্থ এখন নবদ্বীপে বাস করছে। হরি হরি বল। তার মানে নবদ্বীপের সিরিয়ালি সেই ধামগুলি শোনার আগে শ্রীপাদ অতুল কৃষ্ণর কাছ থেকে কিছু শুনে নেই। প্রভু নবদ্বীপ ধামের তো আপনার প্রথম যখন এলেন, আপনি তো আগেই অস্ট্রেলিয়াতেই ভক্তিতে যুক্ত হয়েছেন, ভক্তি করেছেন, প্রথম যখন নবদ্বীপে এলেন কেমন অভিজ্ঞতা ছিল আপনার?
পরিক্রমা পরিক্রমা বা মায়াপুরে এসে যখন গেলেন বা সেই একটা সমস্ত- বিশেষ একটা খুব আকর্ষণীয় লক্ষণ যখন আমরা পরিক্রমা যাই যে ভোরে আমরা সবাই পথে আছি ভোরে তারপর গৌড় ভক্তবৃন্দা ওনারা বিভিন্ন ভজন ঠাকুর ভক্তিবিনোদের ভজন ওনারা গাড়ি উদ্দিল অরুণ পূরব ভাগে দ্বিজমণি গৌড় আমানি যা আগে যেভাবে মহাপ্রভু নিজেই ভক্তদের সঙ্গে সেই ভোরে উঠতেন উনি নগরে নগরে কীর্তন করতেন সেই ভাব আছে এত অতি আকর্ষণীয় সারা পৃথিবী ত্রিভুবনে সেই ধরনের ভাব হয় না মায়াপুর ধাম পরিক্রমা ছাড়া বাহ, মায়াপুর ধাম পরিক্রমা ছাড়া সেরকম আর ভাব সারা পৃথিবীতে পাওয়া যায় না। আমরা অ্যাকচুয়ালি এ তো মহাপ্রভু এসেছিলেন প্রায় 550 বছর আগে। তারপরে মহাপ্রভু চলে যাওয়ার পরে ধাম কিছুটা গুপ্ত হয়ে যায়। পরবর্তীকালে ভক্তিবিনোদ ঠাকুর আজ থেকে 200 বছর আগে তিনি ছিলেন বিদ্যাসাগরের একজন স্বনামধন্য স্টুডেন্ট এবং তখনকার ব্রিটিশ আমলের একজন বিশেষ দক্ষতার ব্যক্তি। তখনকার দিনে সবথেকে হাই পোস্টে তিনি চাকরি করতেন, ডিএম, ডেপুটি ম্যাজিস্ট্রেট, একদম বাঙালি। তিনি ব্রিটিশ আমলে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন এবং সেই সঙ্গে তিনি ছিলেন আমাদের গুরু পরম্পরার একজন আচার্য, সপ্তম গোস্বামী, একদম সিদ্ধ পুরুষ ছিলেন তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে এই নবদ্বীপ ধামের প্রকাশ, বিশেষ করে পরিক্রমার প্রচার অনেক বাড়বে। তিনি আশা করেছিলেন যে যেই নবদ্বীপ ধাম হচ্ছে একটা মিলন ক্ষেত্র, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ এবং আমেরিকার, রাশিয়া, পুসিয়া আমি জানি না, উনি লিখেছেন বিভিন্ন ভাষাভাষীর লোক একত্রিত হয়ে জয় সচিনন্দন বলে একে অপরকে আলিঙ্গন করবে একদিন। তো মহান ব্যক্তিত্ব ভক্তিবিনোদ ঠাকুরের এই ভবিষ্যৎ চোখে দেখছি আমরা। এই পরিক্রমা কালকে অধিবাস হয়ে আজকে শুরু হয়ে গেল। লাস্ট দিন আপনি টিভিতে চোখ রাখবেন, যারা এসছেন তারা তো সরাসরি দেখবেন। একে অপরকে জয় সচিনন্দন বলে শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, কালো চামড়ার মানুষ, সাদা চামড়ার মানুষ, লালচে মানুষ, বিভিন্ন ভাষা, একে অপরের ভাষা বুঝি না, কিন্তু হৃদয়ে হৃদয়ে ভাবের মিলন। মাতাজিরা মাতাজিদেরকে আলিঙ্গন করছেন, প্রভুরা প্রভুদেরকে আলিঙ্গন, জয় সচিনন্দন, জয় সচিনন্দন, জয় সচিনন্দন বলে কীর্তন করছে। সে একটা মানে দিব্য ভাবে, মানে চোখে না দেখলে আপনি বা এই ভূমিতে না থাকলে উপলব্ধি হবে না। উপলব্ধি যেখানে এক দেশের লোককে ততটা সমাদর করে না বা হিংসার চোখে দেখে, যেখানে সারা বিশ্বের লোক বাংলাকে একটা অন্য চোখে দেখে, গরিব দেশ, কিন্তু তারা ফিল করছে শাস্ত্র পড়ে বাংলা তো অনেক উর্বর দেশ। কেন না সারা বিশ্বের লোক এখন বাংলা কালচারকে ফলো করছে। বাঙালি লোক ধুতি পরে, তারা ধুতি পরা শুরু করেছে। বাঙালি লোক শাড়ি পরে, সিঁদুর পরে পড়ছে। শঙ্খ বাজানো, উলুধ্বনি দেওয়া, যেটা আমরা বাঙালিরা জন্মগত বাঙালিরা ভুলে গেছি। মাইক্রোফোন নিয়ে পপ গাইছি বিদেশি পোশাকে, আর তারা সেই আমাদের পিতৃপুরুষদের যে কি বলে সংস্কৃতি, ঐতিহ্য দেখলে সত্যিকারে একটা গর্ববোধ হয়। আমরা বহুপাত কি দিয়ে গেছেন, মহাপ্রভু কি দিয়ে গেছেন। অপূর্ব। আপনার ধন বিলায় দিয়ে ভিক্ষা মাগি পরের দ্বারে, এই হয়ে গেছে। মাইকেল মধুসূদনের কথা। হ্যাঁ, এই হয়ে গেছে আমাদের অবস্থা। তো মহারাজ এবার যদি আমাদের একটু বলেন নবদ্বীপের 9টা দ্বীপ কথা। সময় তো হয়ে গেল দেখছি। ওকে, আমাদের প্রথম দ্বীপ হচ্ছে সীমন্ত দ্বীপ। সীমন্ত দ্বীপ প্রথম দ্বীপ। সীমন্ত দ্বীপে এর কাহিনী তো অনেক বড়।
আমি আমার প্রতিদিনের ক্লাসে এই দ্বীপগুলো বলছি, আপনারা শুনবেন। সীমান্ত দ্বীপ দেখেন, আপনাদের বোর্ডে নকশাটাও দেখতে পাচ্ছেন আপনারা। এই একটা পদ্মের মতো, যেটা আপনি বলেন একটা পদ্ম ফুল, দেখেন পদ্ম ফুলের মাঝখানটা হচ্ছে অন্তর্দ্বীপ, এবং চারিদিকে গোলাকারে পদ্ম ফুলের 8টা পাপড়ি দেখেন লেখা আছে। প্রথম হচ্ছে সীমন্ত দ্বীপ, যেখানে সত্যযুগে শিব ঠাকুরের কাছে পার্বতী গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা শুনে তিনি চলে এলেন নবদ্বীপে। ওই জায়গায় বসে তিনি ধ্যান করেছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভুর ধ্যান। তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন পেয়েছিলেন, এবং গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের ধুলি পার্বতী তিনি তার সীমন্ত বা সিঁথিতে, মায়ের যে সিঁদুর পরেন ওখানে ধারণ করেছিলেন। সিঁথিতে নবদ্বীপের ধুলি, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু চরণের ধুলি ধারণ করেছিলেন, সেই জন্য সেই দ্বীপের নাম সীমন্ত দ্বীপ। অনেকে কৌতুক করে বলেন ভোলানাথ মহাদেব তিনি শ্মশানে মশানে থাকেন, বৈরাগী, নাম জপ করছেন, ধ্যান করছেন, ভগবানের উপাসনা করছেন, বিয়ে করেছেন, স্ত্রীকে যে একটু খুকুমনের সিঁদুর কিনে দেবেন তাও নেই পয়সা। তাই পার্বতী নিজে এসে এখান থেকে ধুলি ভরে নিয়ে গেছেন, সেইটাই ধারণ করেন। তার নাম হচ্ছে সীমন্তিনী মাতা, এখান থেকে নাম হয়েছে। সীমন্ত দ্বীপের নাম অনুযায়ী সীমন্তিনী মাতা, আর দ্বীপের নাম হয়েছে সীমন্ত দ্বীপ। আমরা দেখতে পাই ইয়েতেও করেন এই গর্ভধান সংস্কারের পরে সীমন্তোন্নয়ন সংস্কার, সীমন্ত উন্নয়ন, হ্যাঁ সীমন্ত উন্নয়ন, সীমন্তিনী মাতা, সীমন্ত দ্বীপ। অনেক কিছু দর্শন আছে। রাজাপুরে জগন্নাথ মন্দির, মহাপুর মামার বাড়ি, আমার বাড়ি, নীলাম্ব চক্রবর্তী ঠাকুর, তারপরে 700 বছরের পুরানো সেই মদন গোপাল, খুব জাগ্রত বিগ্রহ, যে যা চাইবেন পাবেন। তারপরে বেলপুকুর, তারপরে আপনার চাঁদকাজির বাড়ি, এটা অভিন্ন মারামারি মাঠ, অভিন্ন মথুরা, মামা কংস এখানে জন্মগ্রহণ করলে চাঁদকাজি। আর যেটা বললেন মারামারি মাঠ, দাপর যুগে বলরাম এসেছিলেন, বলরামকে সমস্ত ব্রাহ্মণেরা অনুরোধ করলেন, তুমি তো বৃন্দাবনে অনেক অসুর বধ করেছে, এখানে একটা অসুর বধ করো। আর সেই অসুর বধ করলেন। সেই জায়গার নাম ময়াসুর ছিল, ময়ামারি মাঠ। ময়া থেকে তো লোকাল লোক ময়ামারি মাঠ বলতে পারে না, অপভ্রংশ হয়ে মারামারি মাঠ। এইগুলো সীমন্ত দ্বীপের একটা সংক্ষেপে কথা। আমরা এক একটা দ্বীপের বাস করি, সারাদিন 6-7 ঘন্টা কথা বলি। আমি মোটামুটি 3 মিনিটে বললাম সীমন্ত দ্বীপ। তারপর গদ্রুম দ্বীপ পেরিয়ে যাব। গো মানে হচ্ছে গাভী, ইন্দ্র মানে হচ্ছে গাছ। একটা বিশাল বটবৃক্ষের নিচে গাই আর ইন্দ্র তপস্যা করে। দ্রুম, দ্রুম মানে গাছ বা বৃক্ষ, বা হিন্দিতে বলেন পেড়, ট্রি, তপস্যা করেছিলেন। বিশাল বৃক্ষ ছিল নাকি? আমি শুনলাম নাকি 8 জন এরকম বিশাল জায়গা জুড়ে বিশাল বৃক্ষ ছিল, বিশাল বটবৃক্ষ ছিল, এবং তার অনেক বড় ইতিহাস। মার্কন্ডেয় ঋষির কোথাও এখানে আছে। হ্যাঁ, মনে হয় একটা শেষার হয়তো লেগে যাবে, বা নবদ্বীপ ধাম তো বই আছে, পড়বেন। তো সেখানে ইন্দ্র তপস্যা করেছিলেন। ইন্দ্র মানে মহাপ্রভু আবির্ভাবের আগে এই ঘটনা। ইন্দ্র মহাপ্রভুকে দর্শন করেছিলেন। ইন্দ্র ক্ষমা চাইছিলেন যে দাপর যুগে বৃন্দাবনে আমি 7 দিন 7 রাত বর্ষা দিয়ে অনেক অপরাধ করেছি, আমাকে আমি যেন এই নবদ্বীপ লীলাতে আমার জন্য কোনো অপরাধ না হয়। সেখানে এসেছিলেন। গদ্রুম দ্বীপে অনেক কিছু। গদ্রুম দ্বীপে সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু তিনি নামহট্টের অফিস খুলেছিলেন। সে অফিস পরবর্তীকালে অস্তমিত হয়ে যায়। ভক্তি বিনোদ ঠাকুর তাকে পুনরুদ্ধার করলেন। নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নামহট্ট জীবের কারণ। ভক্তিবিনোদ ঠাকুর সিদ্ধ করে এটাই নামহট্টের অফিস ছিল। সেটাকে পুনঃসংস্কার ভক্তিবিনোদ ঠাকুর করলেন, আবার 200 বছরের মধ্যে স্থমিত হয়ে যায়। তখন শিল প্রভুপাদ
তার সুযোগ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজকে আদেশ দেন সেই নামহট্টের প্রসার ঘটানোর জন্য। এখন সেই নামহট্ট সারা বিশ্বে প্রচার আছে। তো সেই জায়গায় সেখানে আপনার নক্রদহ বা গোরাদহ, গৌরাদহ, তারপরে হরিহর ক্ষেত্র, আমঘাটা, তারপরে রয়েছে আপনার নরসিংহপল্লী, নৃসিংহপল্লী, দেবপল্লী, নৃসিংহদেব নাকি এখানে হাত ধুয়েছিলেন। হাত দিয়েছিলেন, সেটা হচ্ছে মন্দাকিনী। আমরা তো করোনা ভাইরাসে হাত ধোয়া শুরু করেছি, স্যানিটাইজেশন। তো অনেক অনেক জায়গা আছে, গৌতম দিকটা অনেক বড়। ওখানে মহারাজ মার্কণ্ডেয় ঋষির কথা আমরা দেখতে পাই যে উনি নাকি এখানে এসেছিলেন, সুরভি মাতা ওনাকে টেনে তুললেন প্রলয়ের সময়। আবার পুরীতেও দেখি আমরা মার্কণ্ডেয় সরোবর আছে, যে ওখানেও ওরকম কাহিনী বলা হয়েছে, সবকিছু ডুবে গেছে প্রলয়ের সময়। মার্কণ্ডেয় মুনি তো অনেক বড় ব্যক্তি, হুম, কয়েক যুগ, সপ্তকল্প। কল্প। তো এটা কি শুধু এই দুই জায়গায় আলাদা কেন? আলাদা কল্পে নাকি? না, একই কল্পে তিনি বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন জায়গায়। আচ্ছা, বিভিন্ন প্রলয়ের সময় বিভিন্ন প্রলয়, একই কল্পে কতবার ঘুরছেন তিনি। ঘটছে। হ্যাঁ, তো অনেক বড়। সুতরাং নবদ্বীপ ধামের উপরে অনেক বই আছে, হুম, সব বই পড়লে একটা অনুভব করা যায়। আমি একটু তাড়াতাড়ি যেতে হবে। তো আপনার সীমান্ত দ্বীপ থেকে সীমান্ত দ্বীপ মধ্য গদ্রুম দ্বীপ, গদ্রুম দ্বীপ থেকে যাব মধ্যদ্বীপ। যেখানে মধ্যদ্বীপ আজকে গিয়ে এলেন আপনি, আজকে মধ্যদ্বীপে আমাদের বাস করছে, বাস করছে। আমি গিয়ে আবার ওখানে ঘুমাবো। এখান থেকে গিয়ে আজকে মধ্যদ্বীপে বাস করছি। মধ্যদ্বীপটার মাহাত্ম, সেটাও সত্য যুগের কাহিনী। ব্রহ্মার সৃষ্টির শুরুতে ব্রহ্মা সপ্ত ঋষি সৃষ্টি করেছিলেন, পুলক, ক্রতু, পুলস্ত, অঙ্গিরা। সেই সপ্ত ঋষিকে সৃষ্টি করে ব্রহ্মা বললেন তোমরা যাও তপস্যা করো। সত্য যুগে, সত্য যুগে। সৃষ্টির প্রারম্ভে, শুরুতে। তো সপ্ত ঋষি বলছে পিতাশ্রী আপনি বলুন কোন জায়গায় গেলে তাড়াতাড়ি সিদ্ধি লাভ করবো। বলছে নবদ্বীপ, সত্য যুগে। তো ওখানে এসে তপস্যা করলেন। আর একদিন মধ্যাহ্ন সময় মহাপ্রভু দর্শন দিয়েছিলেন, সেই জন্য সেই দ্বীপের নাম মধ্যদ্বীপ। মধ্যদ্বীপ। ওখানে সপ্তর্ষি টিলা, সপ্ত ঋষি যেখানে ভজন করেছিলেন তার টিলা আছে। এটা উঁচু ঢিপি। আর ওখানে আপনার নৈমিষারণ্য, পুষ্কর, কুরুক্ষেত্র, হংসবাহন। উচাহাটা, হংসবাহন, হাঁসের পিঠে শিব। হ্যাঁ, সব ওইখানে মধ্যদ্বীপে। তো আমরা আছি একদম গোমতী নদীর তীরে। যে গোমতীকে আপনাকে পেতে গেলে যেতে হবে কোথায় জানেন তো, আপনার দ্বারকা। সেই গোমতী এখানে তীরে বাস করছে। যদিও ততটা জল নেই, কিন্তু অপূর্ব শোভা। একদম তীরে আমরা বাস করছি। আমরা দুপুরে পৌঁছে গেছি। দুপুর থেকে চলছে সবার একটু রেস্ট করে স্নান করছেন। বিকাল থেকে চলছে সেমিনার, সেখানকার কথা আলোচনা হচ্ছে, তারপর কালচারাল প্রোগ্রাম অনেক কিছু। তো মধ্যদ্বীপ, পঞ্চবেণীটা পঞ্চবেণীটা মধ্যদ্বীপে। পঞ্চবেণী পেরিয়ে আমরা কলদ্বীপে, নবদ্বীপ কলদ্বীপে ঢুকে যাব। পঞ্চবেণীটা হচ্ছে, পঞ্চবেণী মানে হচ্ছে মায়ের চুল বাঁধে না, চুলকে বেনি করে করে বাঁধে। 3টা বেনি করে মায়েরা সাধারণত, মানে ত্রিবেণী মানে 3টা নদী। এখানে 5টা নদী, গঙ্গার 5টা ধারা একত্রিত হয়েছে। এটাই মহাপ্রয়াগ। মহাপ্রয়াগ আমাদের শাস্ত্রে লেখা আছে। গৌরাঙ্গ প্রেম মহারাজ ওইটার উপর খুব জোর দেন। ওই জায়গায় কেউ যদি মৃত্যুবরণ করে, জলে, স্থলে, আকাশে, সে সরাসরি ভগবত ধামে যাবে। আমি শুনলাম মহারাজের, গৌরাঙ্গের মহারাজ ক্লাসে ছিলেন, মহারাজের কথা শুনে একজন ভক্ত হলো ঠিক আছে আমি মরেই যাবো। ওই নাকি গৌরাঙ্গ সেতুর উপরে উঠে লাফ দিয়েছে, দিয়ে পড়েছে, যেখানে পড়েছে এখানে হাঁটু জল, বালি, মারা আর যায়নি। মরতে চাই। আমরা কুম্ভ স্নানের দিন গেছিলাম, ওখানে মহারাজ নৌকা করে মায়াপুর থেকে গিয়ে ওখানে কুম্ভের স্নান করে এসেছি। মহারাজের খুব বিশ্বাস, মহারাজ তাই বলছেন যে এই হচ্ছে মহাপ্রয়াগ। ওটা তো প্রয়াগ স্নান, এটা হচ্ছে মহাপ্রয়াগ। তো সেটাই। তো মধ্যদ্বীপ পেরিয়ে কলদ্বীপে প্রবেশ করব আমরা। কালকেই কলদ্বীপে প্রবেশ করব। কলদ্বীপটা হচ্ছে নবদ্বীপ শহর, নবদ্বীপ শহর। আর কলদ্বীপ কেন নাম হলো না, কোল মানে বরাহদেবের এক নাম হচ্ছে কোল, কোল ভগবান। তো
বরাহর রূপে এক কল্পে ভগবান আবির্ভূত হয়েছিলেন। আবার কোন কোন সাধু মহাত্মা তারা চর্চা করেন মহাপ্রভু নিজেও বরাহ রূপ ধারণ করে ভক্তদের দর্শন দিয়েছিলেন। হুম, এটা তো নবদ্বীপে অনেক জায়গা আছে দর্শন। আপনার প্রথম পাবেন পোড়ামাতলা, যেটার কাহিনী যুক্ত আছে সীমন্ত দ্বীপের সঙ্গে। সীমন্ত দ্বীপে দুর্গা দেবী মহাপ্রভুর কাছে চাইলেন যে আমি কলিযুগে এইখানে বাস করে আপনার লীলা দর্শন করব, তো এখানে স্থান দিয়েছেন। আর নবদ্বীপটাকে নাকি এই কুলদ্বীপ, তো এটাকেই নাকি গোবর্ধন বলা হচ্ছে। কুলিয়ার পাহাড় নাম আছে তো। হ্যাঁ, কুলিয়া পাহাড়। কুলিয়ার পাহাড় মানে এটা হচ্ছে পাহাড়। পাহাড় তাহলে কেউ যদি নবদ্বীপে ঘোরাঘুরি করে বাজারে, নবদ্বীপ বাজারে, তো গোবর্ধন কি পরিক্রমা হয়ে যাচ্ছে? অবশ্যই। বৃন্দাবনের 12টা দ্বীপ 9টা দ্বীপের সঙ্গে অভিন্ন। 9টা দ্বীপ, 9টা নববিধা ভক্তি এবং 12টা যে বন বৃন্দাবনে, সেটা এক একটা রয়েছে। যেরকম আমি বললাম সীমন্ত দ্বীপ, চাঁদ কাজীর বাড়ি, ওটা আছে মথুরা। এক একটা জায়গার নাম আছে। তো যেটা বলছিলাম কলদ্বীপে আপনার প্রথম পাবেন পার্বতীর ঘর, যেখানে পার্বতী ওখানে তখন থেকে সত্যযুগ থেকে এখানে রয়েছেন, গৌরাঙ্গ মহাপ্রভু লীলা দর্শন করছেন। এখনো গৌরাঙ্গ মহাপ্রভু লীলা করছেন, অদ্যাপি হোক সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখি পারে। তো ওখানে পার্বতীর মন্দির পোড়ামাতলা। একটু এগিয়ে গেলে মহাপ্রভুর বাড়ি ধামেশ্বর মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া সেবিতা বিষ্ণুপ্রিয়ার বাপের বাড়ি, সনাতন মিশ্রের বাড়ি। তার জগন্নাথ দাস বাবাজি সমাধি, দেবানন্দ গৌড়ীয় মঠ, এসব অনেক জায়গায় দর্শন আছে। তো কলদ্বীপের পরে আমরা যাই জন্নুদ্বীপ। জন্মুমুনি আশ্রম, জাহ্নু সপ্তযুগে তিনি এখানে এসেছিলেন তপস্যা করতে। আর আপনারা এই কাহিনীও জানেন, সেই সত্যযুগে তিনি এখানে তপস্যা করছিলেন। সেই সময় ভগীরথ গঙ্গা নিয়ে যাচ্ছিলেন, মুনির আশ্রম কোষাকুষি সব ভাসিয়ে নিয়ে গেলেন। আর মুনি রেগে অঞ্জলি ভরে পুরো গঙ্গাটাকে পান করে নিন। সেই জন্মমণির কন্যা, সেই জন্য গঙ্গার নাম। সেই জন্মমণির আশ্রমে আমরা যাই। তো ওখানে জন্মমণি একদিন গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন পেয়েছিলেন সত্যযুগ। তারপরে আমরা চলে যাই ঋতুদ্বীপ। কটা দ্বীপ হয়ে গেল? ঋতুদ্বীপের পরে আর দুটো দ্বীপ বাকি আছে। সীমন্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, জন্মদ্বীপ, ঋতুদ্বীপ, 6 নম্বর দ্বীপ। অন্তর্দ্বীপও হয়ে গেছে। না, অন্তর্দ্বীপে আসবো আসবে। এই ঋতুদ্বীপ, ঋতু মানে তো ঋতুই, ঋতু সিজন। যেরকম এখন কোন ঋতু? বসন্ত নাকি? এখন বসন্ত ঋতু চলছে, ফাল্গুন মাস বসন্ত ঋতু। 6 ঋতু। যেরকম গঙ্গার জল হলো, গঙ্গার মূর্তি আছে, ঋতুরও মূর্তি আছে। 6 ঋতু বসে ওখানে মিটিং করছেন, গৌরাঙ্গ মহাপুর কি করে সেবা করব। সেই জায়গায় ঋতুদ্বীপ অত্যন্ত সুন্দর দেখতে। জয়দেব গোস্বামী ওখানে ভজন করেছেন। ওখানে চাঁপাহাটি, চাঁপা ফুল, বিশাল চাঁপা ফুলের বাগান, এখনো চাঁপা ফুলের হাট বসে। চম্পকলতা সখী বৃন্দাবন থেকে প্রতিদিন এসে ফুল কিনে নিয়ে রাধা গোবিন্দকে সিঙ্গার করে। সম্ভব কিনা? 1.5 কিলোমিটার, বেশি না তো। সম্ভব কিনা প্রতিদিন আসা যাওয়া? হ্যাঁ, কলকাতা বোম্বে 2000 কিলোমিটার লোকে ডেলি প্যাসেঞ্জারি করে। তো এ তো পেট্রোল বিমান, আর গোপীদের ছিল পুষ্প বিমান, কত তেজ গতিতে চলত। তো সেই চাঁপাহাটি, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, বিদ্যানগর, যেরকম গঙ্গার জল, গঙ্গা মূর্তি, বিদ্যা, গীতা ভাগবতম বেদ পুরাণ বিদ্যা মূর্তি হয়। সেখানে নিমায়ের গৌরাঙ্গ মহাপ্রভু গুণকীর্তন শাস্ত্র চর্চা করে। নিমাই মাঝে মাঝে যেতেন, তাদের সঙ্গে ভাবের আদান প্রদান করতেন। একদিন নিমাই পড়াশোনার শেষে তিনি তার পকেট থেকে পেন, এখন তো কোন পেন ব্যবহার করছি আমরা? বল পেন, জেল পেন। এখন তো প্লাস্টিক পেন। আমার কাছে পেন নেই, দেখাতে আছে মনে হয় প্লাস্টিক পেন। হ্যাঁ, প্লাস্টিক না। আর শুনুন, নিমাই তো 500-550 বছর আগে। আমি আমার দাদুদের দেখেছি কাঠের পেন ব্যবহার করতে। তো নিমাইয়ের সময় কাঠের পেন বা বাঁশের খাঁচির পেন ব্যবহার করে। একদিন নিমাই ওই কাঠের পেনটাকে মাটিতে পুঁতে দিয়েছেন, সে পেন থেকে গাছ হয়ে গেছেন। এখনো সেই গাছ আছে, পেন্ট্রি, কলম গাছ। ভক্তরা গিয়ে আলিঙ্গন করে। আর যেহেতু বিদ্যানগর ধূলিকণা
ভক্তরা ওখানে গড়াগড়ি, কীর্তন আর গড়াগড়ি। ভক্তরা বলে থাকে যে যত ধুলি গায়ে লাগবে তত বিদ্যা আপনার শরীরে আপলোড হবে। তাহলে আমাদের অনেক ভক্তরা ভক্তি শাস্ত্রী ভক্তি করে, শ্লোক মুখস্থ করতে পারে না, পরীক্ষা বলে টেনশন, তাদেরকে পাঠিয়ে দেয় ওখানে। আপনি পাঠাতে পারেন, কিন্তু তো বিশ্বাসে মিলাই বস্তু। তার যদি বিশ্বাস থাকে হবে, না বিশ্বাস থাকলে ধুলিতে গড়াগড়ি করবো, কাপড় নোংরা হয়ে যাবে না, হ্যাঁ, তাহলে কি করা হবে? আমি যেটা অনুভব করেছি, ভক্তদের প্রতি বছর করি, বছরও হবে, যাব আমরা ওখানে। তো সেই গেল আপনার হচ্ছে ঋতুদ্বীপ, ঋতুদ্বীপের পরে মদদ্রুম দ্বীপ। মদ মানে আনন্দ, দ্রুম মানে গাছ, যেখানে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র তার 14 বছর বনবাসকালে ঘুরতে 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 রাম, লক্ষ্মণ, সীতা বিশাল বটবৃক্ষের নিচে আনন্দ পেয়েছিলেন এবং সীতার কাছে বলেছিলেন, এখন তো আমাদের ত্রেতা যুগ, কলিযুগে আমাদের এখানে আসতে হবে, আমরা আসবো, আমি আসবো নিমাই রূপে, তুমি আসবে বিষ্ণুপ্রিয়া রূপে, তোমাকে আবার কাঠ ছাপিয়ে ঘটা করে বিয়ে করব, ছেড়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করে পুরী চলে যাও। অনেক সুন্দর মজার কথা ওখানে আলোচনা হয়েছিল, আনন্দ পেয়েছিলেন। তারপরে রুদ্রদ্বীপ, রুদ্রদ্বীপ হচ্ছে রুদ্র ভগবান যেখানে পার্মানেন্ট রয়েছেন, গৌরাঙ্গ মহাপ্রভু ভজন করছে। লাস্ট হচ্ছে আমি যেখানে বসে ক্লাস করছে, এই দ্বীপটার নাম হচ্ছে অন্তর্দ্বীপ। এই যে পুরো নবদ্বীপ ধামের যে ম্যাপ, চিত্রটার মাঝখানে, একদম মাঝখানে যেখানে দেখানো হয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একদম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মাঝখানে যেটা লেখা আছে অন্তর্দ্বীপ ধাম, বা আপনারা বলতে পারেন পদ্ম ফুলের মাঝখানে যে কর্ণিকা, কর্ণিকা, কর্ণিকা একদম অন্তর্দ্বীপ, যেটাকে যোগপীঠও বলা হয়। তার অন্তর্দ্বীপ নামের পিছনে অনেক বড় ইতিহাস এবং শিক্ষণীয় এবং মজার কাহিনী। সংক্ষেপে বলা যায়, ব্রহ্মা এসে তপস্যা করেছিলেন এবং দাপর জুড়ে যে বৃন্দাবনে তিনি গোবৎস আর গোপবালকদের চুরি করে যে অপরাধ করেছিলেন, তিনি এখানে মুক্ত হয়েছিলেন, ভগবানের আশীর্বাদ লাভ করেছিলেন, তার অন্তরের বাসনা ব্যক্ত করেছিলেন। আমাকে নিচু ঘরে জন্ম দিন, আমার এত বড় পদ পজিশনের জন্য বারে বারে অপরাধ করি, আমাকে নিচু ঘরে জন্মদিন। মহাপ্রভু গ্র্যান্ড করেছিলেন যে এই নবদ্বীপ লীলায় আপনি আপনি হরিদাস ঠাকুর রূপে জন্মগ্রহণ করবেন, লক্ষ্য নাম জপ করবেন, আপনার নাম হবে নামাচার্য হরিদাস। সেই লীলা নবদ্বীপে হয়েছিল। আমার গুরুদেব প্রায় বলেন, যারা নবদ্বীপে, যারা মায়াপুরে আসবে, কমপক্ষে একবার হলেও যোগপীঠে যাবে, তোমার যত অন্তরের বাসনা মহাপ্রভু সব পূরণ করবে। হরি হরি, সেই হচ্ছে অন্তর্দ্বীপ। এই হচ্ছে 9টা দ্বীপ। আমাদের তো এখানে 7 দিন, 7 রাত্রি 8 দিন ঘুরে ঘুরে কথা শুনে কীর্তন করে। আপনাদের তো 1 ঘন্টার ভিতরে পরিক্রমা করিয়ে দিলাম, বা তো সময়ও প্রায় শেষের দিকে, তো সংক্ষেপে বললাম। হরি হরি বল। তো আমরা মন শেষ করতে চাইছি না, মনে হচ্ছে সারা রাত চলুক, কিন্তু মহারাজকে যেতে হবে আবার, মহারাজকে এখান শেষ করে আবার যেতে হবে মধ্যদ্বীপে, অনেকটা পথ, সেখানে গিয়ে ভক্তদের সাথে ওখানে তিনি বিশ্রাম করবেন, কালকে সকালে আবার হাঁটা শুরু করবেন মধ্যদ্বীপ থেকে। তো আপনাদের সবাইকে নিমন্ত্রণ। অনলাইনে অনেকে অনেক কিছু দেখাচ্ছেন, জানি না আমাদের এটা ব্রডকাস্ট করা হবে কিনা, সব কিছু না করা হলে অনেক ভক্তরা ফেসবুকে অনেক কিছু দিচ্ছেন, লাইভ করছেন, দেখাচ্ছেন, অনেক কিছু চিত্র, ভিডিও, চলচ্চিত্র দেখতে পাচ্ছেন নবদ্বীপ সম্বন্ধে। অধ্যয়ন করুন, পড়ুন এবং নবদ্বীপ ধামের দিব্য আনন্দে মগ্ন থাকুন। একটা কথা বলে দিই, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, লাস্ট কথা, তিনি বলছেন, 100 বর্ষে সপ্ত তীর্থে, কলিযুগের আয়ু 100 বছর, শতযুগে ছিল 1 লক্ষ, ত্রেতা 10, তারপরে 1000, কলিযুগে 100। যদি আপনি 100 বছর বাঁচেন, 100 বর্ষে সপ্ত তীর্থে, প্রমুখ ভারতে 7টা মুক্তি তীর্থ আছে, অযোধ্যা, কাশী, কাঞ্চি, গয়া, দ্বারাবতী। তো 100 বছর আপনি ঘুরে ঘুরে সপ্ত তীর্থে যা না পাবেন,
নবদ্বীপে এক রাত্রে বসে তাহা পাই। হরি বল। আর এখানে আপনি 7 রাত্রি 8 রাত, 7 দিন 8 রাত। 7 একদিন আগে আসতে হবে। একদিন আগে আসতে হবে, তাহলে 9 দিন 8 রাত 8 রাত মানে লাস্টের দিন মহামিলন করে চলে যায়। মহামিলন চলে গেলেন। 8 রাত্রি, অষ্টরাত্রি আপনারা নবদ্বীপে থাকতে পারছেন। এই সুযোগ যাই হোক, যারা এবার পাচ্ছেন না, পেলেন না, আমরা অনলাইনে শুনলাম, পরের বার যেন মিস না হয়। গৌর পূর্ণিমার 1 সপ্তাহ আগে এটা হয় প্রতি বছর, যেন মিস না হয়। এখন থেকেই 1 বছর আগে থেকেই বুক করে রাখুন। যারা চাকরি করছেন 1 বছর আগে থেকেই আপনারা ডেট, ছুটির জন্য দরখাস্ত করে দিন, যায়। ব্যবস্থা করে নিন। তো যাই হোক, আমরা মহারাজকে আর বেশিক্ষণ আটকে রাখবো না। মহারাজ যাবেন মধ্যদ্বীপে বিশ্রাম করতে। আপনারা সকলে নবদ্বীপের চিন্তায় আছে, অনেকের স্বপ্নে আসতে পারেন নবদ্বীপ ধাম দর্শন করেন, এই সমস্ত স্থানগুলি। নবদ্বীপ ধাম কি জয়। আমাদের গুরু মহারাজ বলছেন সবাইকে, আমাদের মায়াপুর ধামের অ্যাপ আছে, শ্রীধাম মায়াপুর, শ্রীমায়াপুরধাম.com ওয়েবসাইট আছে, অ্যাপ আছে। সেখানে খুব সুন্দর নবদ্বীপ ধাম ভার্চুয়াল পরিক্রমা, প্রত্যেকটা দ্বীপের এই যে কথাগুলি চিত্রসহ, অনেক গেলে মন্দিরে গেলে ছবি তুলতে পারেন না, এই না, সব সুন্দর সুন্দর চিত্র ছবি দেখলাম আছে, ওয়ালপেপার করা আছে, প্রত্যেকটা ধামের মাহাত্ম্য, এই যে কথাগুলি প্রমাণ সহ, গ্রন্থের নাম সহ অনেক তথ্য, ইংরেজি, বাংলা, হিন্দি, প্রায় 100 ভাষায় দেয়া আছে। সেগুলি আপনারা মোবাইলে বসে বসেও পড়তে পারেন। তো ধন্যবাদ জানাচ্ছি শ্রী পদ্মল কৃষ্ণ প্রভুকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং পরম পূজনীয় মহারাজ আমাদেরকে এই নবদ্বীপ ধাম পরিক্রমায়, মানুষের নবদ্বীপ ধাম পরিক্রমায় নেওয়ার জন্য। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভজন কুশলে থাকুন, নবদ্বীপ চেতনায় থাকুন। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে।